সব দলের সঙ্গে বসে রাখাইনে মানবিক করিডোরের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল মন্তব্য মির্জা ফখরুলের। বিষয়টি স্পষ্ট করার আহ্বান জামায়াতের। রাজধানীর অধিকাংশ রেস্তোরাঁয় নেই ফায়ার লাইসেন্স, মানছে না বিল্ডিং কোড। মৌসুমী অভিযান নয়, স্থায়ী সমাধানের তাগিদ। 400-র বেশি যাত্রী নিয়ে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট। শিডিউল বিপর্যয় এড়াতে সবকিছু করার আশ্বাস বিমান উপদেষ্টার। আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না, কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। বগুড়ায় আলুর বাম্পার ফলন কাল হলো কৃষকের। 10 থেকে 12 টাকা কেজিতে বিক্রি। ট্রান্সশিপমেন্ট বন্ধে নেপালে আলু রপ্তানি ব্যাহত। এবং পানি সংকটে রাজশাহীতে 10,000 হেক্টরে কমেছে বোরো আবাদ। 50,000 টন কম ফলনের শঙ্কা। প্রণোদনা বাড়ানোর তাগিদ। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সকালে পুরো আয়োজনে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়টির সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সব রাজনৈতিক দলের সঙ্গে বসা উচিত ছিল। এদিকে ফেসবুক পোস্টে রাখাইনের সাথে মানবিক করিডোরের বিষয়টি স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন ওমর ফারুক। এ বছরের শুরুর দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। গৃহযুদ্ধে পর্যুদস্ত রাজ্যটিকে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে করিডর দেওয়ার অনুরোধ করে সংস্থাটি। এজন্য শর্ত সাপেক্ষে দেশটির বেসামরিক নাগরিকদের জন্য করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদরে গণসংযোগ কর্মসূচিতে তিনি বলেন, এককভাবে সরকারের রাখাইনে মানবিক করিডর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। এজন্য সকল রাজনৈতিক দলের সাথে বসা উচিত ছিল। আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এদিকে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে মনে করেন জামাত ইসলামের আমির। ফেসবুক পোস্টে দেশের নিরাপত্তার সাথে জড়িত এ বিষয়টি জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। ওমর ফারুক, এখন, ঢাকা। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার বছর পার হলেও কতটা নিরাপদ হয়েছে রাজধানীর রেস্তোরাঁ? ঘটনার পর মিডিয়া ডেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ তোড়জোড় শুরু হলেও তা মিলিয়ে গেছে সময়ের সঙ্গে। ক্যালেন্ডারের পৃষ্ঠা শেষে সব অনিয়মের তদারকি যেন ঢাকা পড়েছে ধুলোর আস্তরণে। আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। ৪৬ প্রাণের বিনিময়ে রাষ্ট্রের অবহেলা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল বেইলি রোড। মৃত প্রাণের শরীরে পুড়ে যাওয়া ক্ষত দেখে সেদিন আটকে উঠেছিল পুরো বিশ্ব। নড়েচড়ে বসেছিল রাষ্ট্র কাঠামো। গ্রিন কোজি, এই বহুতল ভবনটিতে সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছিল ৪৬ জন। এরপর রেস্টুরেন্টগুলোতে খেতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, শুরু হয় সরকারি তদারকি।
এরপর পার হয়েছে 1 বছর। কতটুকু পরিবর্তন হলো রেস্টুরেন্টগুলোর এবং কতটুকু নিরাপত্তা নিশ্চিত হলো সাধারণ মানুষের? বেইলি রোডের পুড়ে যাওয়া ভবনটির ঠিক পাশের ভবনের নিচে রেস্তোরাঁ আর উপরে আবাসিক ভবন, অথচ রাজুকের বিল্ডিং কোডে তো এমন থাকার কথা ছিল না। বিল্ডিং কোড মেনে কতজন রেস্তোরাঁ ব্যবসা করছে রাজধানীর সে হিসেব করতে চায় এখন টিভি। শুরুটা মিরপুর থেকেই করা যাক। এখানে ব্যাঙের ছাতার মতো ছড়িয়েছে রুফটপ রেস্তোরাঁ। অধিকাংশ রেস্তোরাঁয় নেই ফায়ার লাইসেন্স। এবার গন্তব্য ধানমন্ডিতে। এই এলাকায় রেস্তোরাঁর কোনো অনুমোদন দেয়নি রাজুক, অথচ রেস্তোরাঁর সাইনবোর্ডের কারণে এই ভবনটির নাম বের করাই কঠিন। লাইনে দাঁড়িয়ে এই ভবনটির 10টির বেশি রেস্তোরাঁয় খেতে যায় মানুষ। এখানে কোনো বিল্ডিং এখন নিরাপদ নেই। যখন দুর্ঘটনা ঘটে তারপর নিরাপত্তার কথা চিন্তা ভাবনা হয়। আমি যেখানে হাঁটবো, যেখানে বসবাস করব, রাস্তায় যাচ্ছি, বাসে যাচ্ছি, আমার গাড়িতে যাচ্ছি, কোনোটাই তো নিরাপদ নয়। এত মানুষ, লিফট মাত্র 2টি। অগ্নি দুর্ঘটনা হলে নামার উপায় কি? এখানে ফায়ার এক্সিট কোনটা? এটা ও বাড়ি যেমন নতুন বানাইছে ওদিকে বিষয় এই সাইডে একটা আছে, বের হইতে পারে। এখন দরজা করছে কি? দরজা মনে তো করে না। দরজা করে নাম তো দেখি নাই কাউরে। সিঁড়ি কেটে রাখছে। সিঁড়ি করে রাখছে। হ্যাঁ, লোয়ার সিঁড়ি কেটে রাখছে। মানে সিঁড়ি করে রাখছে, দরজা করে নাই। না। আবারও শুভঙ্করের ফাঁকি। যেন কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই অবস্থা। বানাইছে তো এই জন্যে, নামার জন্য বানাইছে তো এই জন্য, আমরাও তো বুঝি, কিন্তু আছে কিনা এখান থেকে তো বোঝা যায় না। নাই এটা বানাইছে টেকনিক্যালি ওই সিস্টেম করে বানাইছিল, ওইটা এখন ওইটা সব বন্ধ করে দিচ্ছে। ধানমন্ডির বেশ কয়েকটি ভবন অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস, তবে কেউ শোনেনি তাদের কথা। কোনো অবস্থাতেই সম্ভব না ফায়ার সার্ভিস নৈরাজ্য বন্ধ করা। বিশেষ করে সিটি কর্পোরেশন আছে, রাজুক আছে এবং বিভিন্ন সংস্থা আছে তার সাথে জড়িত। সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা সবাই কাজ করতে পারি, একই একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারি, তাহলেই আমরা দুর্ঘটনার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। রাজধানীর বহুতল ভবনের দিকে তাকালেই মনে হবে রুফটপ রেস্তোরাঁর মেলা। যেন দেখার কেউ নেই। কী দায়িত্ব পালন করছে রাজুক? চুলে আগে ওইরকম আগুন ধরছে, ওই জায়গায় গেছে, কিছু দোকান বন্ধ করে দিছে, বাট ইট ইজ কোনো প্ল্যানিংয়ে হয়নি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা রাজুকের উচিত ছিল যে অ্যাকচুয়ালি জিনিসগুলো পুরো লিস্ট করা, যে এই বিল্ডিংগুলোর পারমিশন কিসের, এগুলো কী অবস্থা, এই জিনিসটা আমাদের করতে হবে। আমরা সেই কাজটা এখন করতেছি। রাজুকের মৌসুমী উদ্যোগে প্রায় বিপাকে পড়তে হয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ভয় না দেখিয়ে স্থায়ী সমাধান চান তারা। কোনো একটা দুর্ঘটনা ঘটলে ওই তৎসংশ্লিষ্ট অথরিটিগুলোর একটা ব্যবসার সুযোগ হয়ে যায়। আমাদের যে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু এই যে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান, এই যে এখন আবাসিক অনাবাসিকের নামে আবার চাঁদাবাজি শুরু হবে, আবার আমাদের উপর খরচ নেমে আসবে। ভোজন রসিক বাঙালির খাবার বিনোদন নিরাপদ রাখতে কথায় নয়, কাজে প্রমাণ দেওয়ার আহ্বান রাজধানীবাসীর। আরিফ হোসেন, এখন ঢাকা। মধ্যরাতে 400-র বেশি যাত্রী নিয়ে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট। প্রথম দিন 10টি ফ্লাইটে থাকা ঢাকা ছাড়বে 4000-এর বেশি হজযাত্রী। বিগত বছরগুলোর চেয়ে ভোগান্তি কম ও নির্বিঘ্নে যাত্রা করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় হজযাত্রীদের। বিমান উপদেষ্টা বলেন, শিডিউল জটিলতা দূর করতে যা করা দরকার তাই করা হবে। এবার নিরাপদ যাত্রার জন্য সরকারি বেসরকারিভাবে কাজ করছে প্রায় 2000 গাইড। আরও জানাবেন জাওয়াদ মাহমুদ। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে আসা এই মানুষগুলোর হৃদয় জুড়ে মক্কা, মদিনার মিনা আরাফা। সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের হাহাকার তাদের হৃদয়ে জাগায় স্পন্দন। এ সকল হজ যাত্রীদের মন আলোড়িত হয় আরাফাতের ময়দানে সমস্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি বলার অপেক্ষায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এখানের অনেক যাত্রীদের কাবা প্রান্তরে প্রভুর নৈকট্য লাভের যাত্রাকে দীর্ঘদিনের আরাধনাই বলা যায়। হজ যাত্রার জন্য সিরাজগঞ্জের হাসান আলীর জমি বিক্রি, ঝিনাইদহের ব্যবসায়ী মোস্তাক আলীর 5 বছর ধরে টাকা জমানো, কিংবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুজিবুর রহমানের পেনশনের টাকায় দীর্ঘ আরাধনার পূর্ণতা পায়। তাই তো হজ ব্রত পালনে বছরের প্রথম ফ্লাইটে মক্কার পথে তারা।
পাসপোর্ট করে আগেই ওই জমিটা হঠাৎ করেই ঠিক হয়ে গেল, বিক্রি ওই টাকা দিয়ে পাসপোর্ট করে এই যে হজের নিয়ত করে হলো আছে। 4-5 বছর ধরে অল্প অল্প করে জমিয়ে তারপরে তো একটা টাকা এক জায়গায় করে তারপরে শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে প্রস্তুতি নিয়ে তারপরে আল্লাহর রহমতে সৌদি উদ্দেশ্যে বাড়ির থেকে সেভাবে প্রস্তুতি নিয়ে বেরোয়েছি। 2024 সালে আমি পেনশনের পুরো টাকা উত্তোলন করেছি এবং উত্তোলন করার পরেই আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে এবং আমি হজে যাওয়ার পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি। পরম আরাধ্য তীর্থযাত্রার আনন্দ তাদের নিঃসন্দেহে আছে, তবে বিদায় বেলায় স্বজনদের আলিঙ্গন, ডুকরে কেঁদে ওঠা চোখ জানান দেয় মনের গহীনে স্বজনদের রেখে দূর ভূমে যাওয়ার বেদনাও সঙ্গী হয়ে আছে তাদের। এসব কিছুকেই তারা দেখছেন প্রভুর সন্তুষ্টি লাভের ত্যাগ হিসেবে। বিদায় দেওয়ার সময় তারা খুশি মনে বিদায় দিয়েছেন, তাদেরও কষ্ট লাগছে, আমাদেরও কষ্ট লাগছে। এখন বলছি যে যেহেতু আমরা দিনের রাস্তায় যাচ্ছি, তোমরা ঠিক নামাজ কালাম পড়বা। একটু তো খারাপ লাগারই কথা, তারপরেও কি করব, সেটা তো মনে করেন আমি তো আমার জীবনটাই তো মনে করেন বিলাই দিলাম। আল্লাহর পথে যে ফেলে যাইতেছি ওই চিন্তাই করতে হবে যে আল্লাহ তুমি আমারে ভালো মতো সুস্থ মতো জানি আল্লাহ তুমি হজটা করতে দাও। বিগত বছরগুলোতে যাত্রাপথে ভোগান্তি, যাত্রীদের নানাবিধ অভিযোগ শোনা গেলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। বিমানবন্দরে ইমিগ্রেশনের পূর্ব মুহূর্তে হজ যাত্রার আয়োজন নিয়ে স্বস্তি প্রকাশ করতে দেখা গেল হজ যাত্রীদের। সব কিছুই বেটার, আমি 17 হজ করছি তো এবার আরও অনেক বেটার। আমাদের সবগুলো কাজ সুন্দরভাবে হয়েছে এবং কোনো যানজট ছিল না, কোনো কিছু ছিল না। এন্ট্রেন্সটাও খুব সহজ ছিল, এক্সিটটাও খুব সুন্দরভাবে আমরা করে আসছি। ব্যবস্থা মানে খুবই ভালো। এখন আমরা যে মোটামুটি ওইখানে আমাদের জন্য খুব সুব্যবস্থা ছিল এবং খুব তাড়াতাড়ি সব সার্ভিস আমরা পাচ্ছি। এবার হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে 112 জন এবং বেসরকারি পর্যায়ে 1743 জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি 70 জন মুআল্লেম হজ যাত্রীদের সার্বিক সহায়তা করবেন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সংরক্ষণের অভাবে মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বগুড়ার কৃষকেরা। অধিক জমিতে আলুর আবাদ এবং বাম্পার ফলন হওয়ায় বাজারে এই দরপতন বলছেন কৃষক এবং ব্যবসায়ীরা। এর মধ্যে ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে ব্যাহত হচ্ছে নেপালে আলু রপ্তানি। লোকসান ঠেকাতে নতুন বাজার খোলার তাগিদ হিমাগার মালিক সমিতির। আরো জানাচ্ছেন মাজিদুর রহমান। গত 2 বছর আলুর ভালো দাম পেয়ে সরিষার আবাদ কমিয়ে অধিক জমিতে আলু চাষে ঝুঁকেছিলেন বগুড়ার কৃষক। ফলে চলতি মৌসুমে 7,000 হেক্টর জমি বেড়ে আলুর আবাদ হয়েছে 64,000 হেক্টরে। ফলনও হয়েছে বাম্পার, উৎপাদন বেড়েছে প্রায় 2 লাখ টন। কিন্তু এত বিপুল পরিমাণ আলু সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অল্প দামে বিক্রি করছেন কৃষক। সার, ওষুধ, তারপর আলু সেচ সব মিলে খরচ মিলে অনেক খরচ পড়ছে। হিমাগারে থাকার জন্য মেলা চেষ্টা করতেছি, হিমাগারও তো জায়গা নাই, যার কারণে কৃষক আমরা মরে গেছি। সংরক্ষণের শুরু থেকে অতিরিক্ত চাপ পড়েছে হিমাগারগুলোতে, তাই দিনভর লাইনে দাঁড়িয়ে অনেক কৃষককে ফিরতে হয়েছে আলু বোঝাই ট্রাক নিয়েই। এত বেশি ছিল যে আবার আমরা 3 লাখের বেশি আলুর হয়ে গেছে, চাপ হয়ে গেছিল। আমাদের ওদেরকে বুঝাইছি যে আর অন্যখানে দেখেন, বা অনেকেই বুঝে গেছে, তারপরে বুঝতে গেছে চাপের মধ্যে আলুর দাম হবে কিনা এই মনে করে অনেকে ফেরত নিয়ে গেছে। জাত ও মানভেদে বগুড়া ও জয়পুরহাটে কিছু আলু রপ্তানি হয় প্রতিবেশী নেপাল, ভুটান, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে। কিন্তু 9 এপ্রিলের পর থেকে নেপালের নতুন করে কোনো ক্রয়াদেশ না আসায় দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। লোকাল কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত হবে। আর আপনার বিশেষ করে মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদিতে কিছু কিছু মাল যাচ্ছে। এখানে একটা বড় সমস্যা, আপনার জাহাজ ভাড়াটা বেশি। আমরা গত বছর যেই জাহাজ ভাড়াগুলো দিচ্ছি $2800 বা $2500, এটা এবার আপনার 3,3200 বা $3500 চলে আসছে। অতিরিক্ত উৎপাদন আর হিমাগার সংকটের কারণে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান ঠেকাতে আলু রপ্তানির বিকল্প নেই বলে মনে করেন হিমাগার মালিক সমিতির নেতারা। আলুর ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়াতে আলুর অনেক ক্ষতি হবে। আলু বহির দেশে নেপাল, ভুটানে দেওয়া যাবে না, এমনকি ভারতের কোথাও নিত, তো সেটা ব্যাপক ক্ষতি। তো এই কারণে সরকারের এখন থেকে আলু রপ্তানির জন্য ব্যবস্থা, অন্য দেশে এই ব্যবস্থা যদি সঠিকভাবে না করা হয়, সেই ক্ষেত্রে কৃষকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতি বহুমুখী ক্ষতি।
পরিকল্পনা মাফিক চাষাবাদ না করায় প্রতি বছর কৃষক কোনো না কোনো ফসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন এবছর আলুতে প্রতি কেজিতে লোকসান গুনছেন 3 থেকে 4 টাকা। তাই কৃষি বিশেষজ্ঞদের মতে প্রতি বছরই যেন কৃষি বিভাগ পরিকল্পিতভাবে শস্য আবাদের কৃষকদের উদ্বুদ্ধ করেন। বগুড়ার কাহালু থেকে মাজেদুর রহমান, এখন। সরবরাহ বাড়ায় রাজশাহীর বাজারে কমেছে আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকায়। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান যুক্ত হচ্ছেন। রাকিব, আলুর দাম হঠাৎ কমে যাওয়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? নিঃসন্দেহে শাফিন, আসলে কৃষক আলুর উৎপাদনের সময় থেকে মাঠেই যখন আলু ছিল তখন থেকে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো রাজশাহী এবং উত্তরাঞ্চলে কিন্তু 3,65,000 হেক্টরে যে আলুর উৎপাদন হয়েছে সেটি কিন্তু প্রায় 98,65,000, অর্থাৎ অন্যান্য বছরের থেকে কিন্তু উৎপাদন অনেক বেশি। এবং গেল বছরে যেহেতু আলুর দাম পাওয়া গেছে যার কারণে কৃষকের আগ্রহ ছিল আলু উৎপাদনে এবং এই আলু আসলে উৎপাদিত হয়েছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে এই যে উৎপাদিত আলু সেটি আসলে সংরক্ষণ করতে পেরেছে কৃষক 20,75,000 টন। সুতরাং অধিকাংশ আলুই কিন্তু কৃষকের ঘরে রয়েছে। এবারে যেহেতু কোল্ড স্টোরেজগুলো 4 টাকার কেজি আলু, এবারে কিন্তু 8 টাকা কেজি দরে আসলে কৃষককে রাখতে হয়, যার কারণে কিন্তু আসলে কৃষকের ঘরে যে মজুতকৃত আলু সেগুলো কিন্তু আসলে বিক্রি হতে হতে এখন কিন্তু এই আলু বেশি দিন যেহেতু সংরক্ষণ করা যায় না, যার কারণে কিন্তু বাজারে এটির সরবরাহ বেড়েছে এবং সরবরাহ বাড়ার কারণে কিন্তু আসলে দামের উপর প্রভাবটি পড়েছে এবং সহজেই আসলে বিক্রি করে দেওয়া এবং যতটা বিক্রি করে টাকাটা আসলে উঠে আসে কৃষকের, ক্ষতির পরিমাণটা যতটুকু আসলে কমানো যায় এই উপর বেস করেই কিন্তু আসলে কৃষক এই যে আড়তগুলো আলু সরবরাহটি বাড়িয়েছে, যার কারণে কিন্তু দামটি কম। গেল কয়েকদিন আগেও আমরা যেটি দেখেছি, প্রায় 3 থেকে 4 দিন আগে রাজশাহীর খড়খড়ি বাজারে প্রায় পাইকারি বাজারে 14 থেকে 15 টাকা কেজি দরে যে আলু বিক্রি হয়েছে, আজকের বাজারে কিন্তু সেটি আমরা 11 থেকে 12 টাকা দরে বিক্রি হতে দেখছি। কোনো আলু একেবারে একটু উন্নত মানের বা একটু ছোট জাতের যেগুলো একটু এই অঞ্চলে হয় না সেগুলো প্রায় 13 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং খুচরো বাজারে এটি আর একটু বেড়ে 14 টাকা 14.5 টাকা সর্বোচ্চ আমরা বিক্রি হতে দেখেছি। সুতরাং এই যে আলুর দাম বৃদ্ধি এবং শাফিন এই আলুটি আসলে যে পরিমাণ আসলে উৎপাদন খরচ, সার, বীজ সবকিছু মিলে এবং পরবর্তীতে এই যে বাজারে মজুতকৃত আলু সেটি আসলে কৃষককে সহজে ছেড়ে দিতে হচ্ছে, যেটি আসলে কৃষকের জন্য অনেক বেশি লোকসানের এবং এর ফলে অনেক কৃষকই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা বাজার থেকেও জানতে পেরেছি এবং এর আগেও অনেক মাঠ পর্যায়ে গিয়েও কৃষকের কাছ থেকে সেই বিষয়গুলো শুনেছে। তো শাফিন, আসলে এই বাজারে আলুর মজুদ বেশি হওয়ার কারণে কিন্তু আসলে দামটি কমে এসেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শাফিন। রাকিবুল হাসান রাজশাহী থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আলুর বাজার নিয়ে। এদিকে পানির স্তর নিচে নেমে যাওয়া খরা আর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন সেচ নীতিতে রাজশাহী কৃষি অঞ্চলে অন্তত 10,000 হেক্টরে কমেছে বোরো ধানের আবাদ। প্রস্তুতি নিয়েও পানি সংকটে ধান চাষ করতে পারেনি কৃষক। তাতে চলতি মৌসুমে প্রায় 50,000 টন ধানের উৎপাদন কমার শঙ্কা। রাজশাহী থেকে রাকিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন রাহানুল ইসলাম। বরেন্দ্রের কঠিন মাটিকে চাষাবাদের উপযোগী করতে চলছে কৃষকের সংগ্রাম। রাজশাহী, চাঁপাই, নওগাঁ সহ 5টি জেলা নিয়ে গড়ে ওঠা বরেন্দ্র অঞ্চলের সকল চাষাবাদে এমনই পরিশ্রম করতে হয় কৃষককে। কৃষিকাজে ব্যবহৃত পানির 87% চাহিদা মেটায় ভূগর্ভের পানি। এতে গেল 4 দশকে এ অঞ্চলে পানির স্তর প্রায় 70 ফুট নিচে নেমেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরেন্দ্র এলাকার 1960টি সেচ পাম্পে পর্যাপ্ত পানি মিলছে না। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি পাম্প দিয়ে 100 হেক্টরের পরিবর্তে 40 হেক্টর জমিতে সেচ দেওয়ার সিদ্ধান্ত নেয় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। সর্বোচ্চ তুমি বছরে 1960 ঘন্টা পানি পাম্প করতে পারবা, তাহলে সাস্টেনেবল থাকবে। তার জন্য পারবা, কিন্তু এটা আনসাস্টেনেবল হয়ে যাবে। পুরো এলাকাটাতে আইডেন্টিফাই হচ্ছে কোন টিউবের আমাদের সমস্যা, এবং এই করে আমরা 1960-এর বেশি যাব না, এবং সেই জন্য এবার আমাদেরকে কিছু এলাকাতে কমাতে হয়েছে। উঁচু বরেন্দ্র এলাকার অধিকাংশই ধূসর, ফাঁকা।
ধান ক্ষেতের সবুজ পড়ে আছে এক কোণে। ভূপরিস্থ পানির আধারের পাশ জুড়ে কিছু জমিতে আছে বোরোর আবাদ। অনেক কৃষক বীজতলা করেও পানি সংকটে ধান রোপণ করতে পারেননি। তাতে 24-25 মৌসুমে রাজশাহী অঞ্চলের লক্ষ্যমাত্রার চেয়ে 10,000 হেক্টর কমে 3,65,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ধান লাগাইতে পারা যায়নি। ধান না লাগালে আমাদের এই এলাকার সমস্যা, যে ধান খাই আমরা, পাঁচমন বিক্রি করি, কিন্তু এটা পাচ্ছি না। বেকার পানি মানে আমরা পাচ্ছি না নিচে থেকে তুলতে। হ্যাঁ, আর আমাদের যে বড় রকমের যে পাম্পগুলো ছিল আবাদ করতাম, ওগুলোতেও খুব ভালো পানি সাপ্লাই দিচ্ছে না। এই অবস্থায় পানির ঘাটতিতে বোরো চাষ থেকে সরে আসা কৃষক ঝুঁকছেন বিকল্প শস্যে। তাতে লাভের অঙ্কে ঘাটতির কথা বলছেন তারা। আর এখন যারা লাগাচ্ছে এদের ধানের ফলন ভালো আসবে না, এর লস হবে। আর মাটি কি ফেলে রাখবে, আর মাটি ফেলে রাখতে পারছে না। এখন মাটি ফেলে রাখলেও তো একটা সমস্যা, ঘাস হয়ে যায় অতিরিক্ত। পানির সমস্যা লেগে আমরা ধান ফসলটা কম করছি। এই আপনার এই শাকসবজি এগুলা, রাইস শস্য এগুলা বেশি করছি। তবে হুট করে কৃষককে কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনা আর প্রণোদনা বাড়ানোর তাগিদ বরেন্দ্র গবেষকদের। আলু এবং ভুট্টার জনপ্রিয়তা বাড়ছে, যার ফলে আমার কিছুটা কি বলা যায় বোরো আবাদের, যেহেতু পানির পরিমাণটা বেশি লাগে সেই জন্য একটু 11,000 হেক্টর কম হয়েছে। বরেন্দ্র ভূপ্রকৃতিকে না জেনে হঠাৎ করে আমরা চাপিয়ে দিয়েছি পানি তোলার যে প্রকল্প, এবং পরবর্তীতে আমরা হঠাৎ করে আবার বন্ধ করে দিচ্ছি। অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের এটা অবশ্যই সেটা গুরুত্ব দিতে হবে কৃষকের কথা, এবং একই সঙ্গে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেটাতে প্রণোদনা বাড়াতে হবে। রাজশাহী অঞ্চলে চাষাবাদে পানি সরবরাহ নিশ্চিতে নতুন করে খাল খনন করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এতে ভূপরিস্থ 13% পানির যোগান 30% উত্তীর্ণ হবার আশা প্রতিষ্ঠানটির। রাকিবুল হাসান, এখন রাজশাহী। সপ্তাহের ব্যবধানে চড়া সবজির বাজার। প্রকারভেদে সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। এছাড়া দাম বেড়েছে পেঁয়াজ ও রসুনেরও। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান এবং শেরপুর থেকে যুক্ত হচ্ছেন জাহেদুল খান সৌরভ। শুরুতেই যাচ্ছি অমিতের কাছে। অমিত, জানাবেন বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, কোন সবজি কত টাকা দামে বিক্রি হচ্ছে জানাবেন। সম্পর্কে একটু জানিয়ে রাখি, বরিশালের পাইকারি বাজারে এই মুহূর্তে আমরা রয়েছি। সেখানে আসলে সবজির সরবরাহ গত কয়েক সপ্তাহের তুলনায় আজকে কিছুটা কম দেখা যাচ্ছে, এবং একই সাথে ক্রেতা সমাগমও আজকে বাজারে কম দেখা যাচ্ছে, এবং তুলনামূলক দামটাও কিছুটা বেড়েছে। 5 থেকে 10 টাকা পর্যন্ত বেশিরভাগ সবজির দাম বেড়েছে। বিশেষ করে বেগুনের দাম আজকে পাইকারি বাজারে 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং মরিচের দাম যদি বলি 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে প্রায় 80 থেকে 120 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া 18 টাকা বিক্রি হচ্ছে, মিষ্টি আলু 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর কথা যদি বলি, টমেটো 22 থেকে 25 টাকা দরে আজকে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে প্রায় 40 টাকা পর্যন্ত কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়সের কথা যদি বলি, ঢেঁড়সও আজকে বাজারে 35 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা পাইকারি বাজারে 35 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটল 40 টাকা, পেঁপে 50 টাকা দরে বিক্রি হচ্ছে আজকে পাইকারি বাজারে, এবং শসা 40 টাকা বিক্রি হচ্ছে, কাঁকরোল 60, বরবটি 40 টাকা, এবং বাঁধাকপি যেটি রয়েছে 25 থেকে 30 টাকা, কাঁচা কলা প্রতি হালি 30 টাকা, ঝিঙা 30 টাকা, দুন্দল 30 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং লেবু প্রতি পণ 150 থেকে 200 টাকা প্রতি পণ বিক্রি হচ্ছে। এবং যদি অন্যান্য সবজির কথা বলি, সবজির দাম বেশ ওঠানামা করছে, এবং ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকার কারণেই সবজির দামটি আসলে বৃদ্ধি পেয়েছে, এবং খুচরা বাজারে এর প্রভাব আরও বেশি পড়েছে। বিশেষ করে প্রতি কোনো সবজি দেখা যাচ্ছে 50 থেকে 60 টাকার নিচে মিলছে না। এতে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা কিছুটা সমস্যায় পড়ছেন। তবে বৃষ্টি আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু আজকে বাজারে ক্রেতা সমাগম সকাল থেকে আমরা বেশ কম দেখেছি, এবং সবজির সরবরাহ গত সপ্তাহের তুলনায় কিছুটা কম, যার কারণে এই দামটি বেশি বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা, এবং যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং করে আসলে বাজার দামটি আসলে সহনীয় পর্যায়ে আনা উচিত। এবং পেঁপের দাম, যেটি আসলে পেঁপের দামটি গত সপ্তাহের তুলনায় কিন্তু কিছুটা
বেড়েছে আমরা দেখেছি পাইকারি বাজারেই, এবং খুচরা বাজারে এর প্রভাবটা পড়ছে। আর একটু জানিয়ে রাখি সর্বশেষ যে এই বাজারটি থেকেই কিন্তু বরিশালের যে স্থানীয় পর্যায়ের খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু সবজি সরবরাহ করা হয়ে থাকে, সুতরাং এখানে দাম বাড়লে সেই প্রভাবটি কিন্তু খুচরা বাজারে গিয়ে পড়ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবজির বাজারের সর্বশেষ। বরিশাল থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এবারে যাব সহকর্মী জাহিদুল খান সৌরভের কাছে। সৌরভ, জানাবেন পেঁয়াজ এবং রসুনের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? শম্পা, ভোরে সূর্য ওঠার পর থেকে কিন্তু এই শেরপুরের যে জেলা শহরের বৃহৎ সবজির পাইকারি বাজার, সেটা হচ্ছে নবীনগর হাজির বাজার। এখানে কিন্তু সবজি বিক্রি করতে আসছেন সবজি বিক্রেতারা। তো আমরা সকাল থেকে দেখছিলাম যে ছোট ছোট ভ্যানে করে, রিক্সায় করে সবজি নিয়ে আসা হয়েছিল। তো আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে সবজির দাম কিছুটা বেশি। তবে বিশেষ করে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে পেঁয়াজের দাম ছিল 50 টাকা কেজি, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমি রসুনের দামটিও জানি, রসুন গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 110 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমি অন্যান্য সবজির দাম জানাই, কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে বেগুনের দাম, বেগুন গত সপ্তাহে 50 টাকা কেজি প্রতি বিক্রি হলো, আজকের বাজারে কিন্তু সেটি 10 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি শশা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 50 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি কাঁচামরিচেও 10 টাকা বৃদ্ধি পেয়ে 50 টাকা থেকে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে আমরা দেখেছি করলার দাম। করলা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 60 টাকা কেজি, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা কমে 50 টাকা বিক্রি হচ্ছে। এবং পটল আমরা দেখেছি 60 টাকা থেকে কমে আজকে বাজারে 50 টাকা বিক্রি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি যে সবজির দাম সেটি হচ্ছে মিষ্টি কুমড়া, লাউ এবং চাল কুমড়ো, সেটি কিন্তু মানভেদে এবং আকার ভেদে 30 থেকে 50 টাকার মধ্যে প্রতি পিস বিক্রি হচ্ছে। এবং স্থিতিশীল থেকে বিক্রি হচ্ছে আলু 15 থেকে 20 টাকার মধ্যে, এবং টমেটো বিক্রি হচ্ছে 30 টাকার মধ্যে, এবং সজনেটা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি প্রতি। তবে দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতারা বলছেন যে বেশ কয়েক মাস থেকেই দাম কিছুটা নাগালের মধ্যে ছিল ক্রেতাদের। তবে হঠাৎ করে দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতারা বলছেন যে সবজির কিছুটা সংকট রয়েছে। তারা বলছেন যদি সরবরাহ সংকট কমে যায় তাহলে হয়তো ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে প্রায় সকল ধরনের সবজি। তো এই বিষয়ে আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছেন। ক্রেতারা আমাদেরকে সম্পাদ জানিয়েছেন যে বিশেষ করে যারা নিম্নয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের জন্য কিন্তু সবজিতে বিশেষ করে সবজি কিন্তু দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু একটি বিশেষ উপাদান। তারা বলছেন যে দামটা যদি কিছুটা সহনীয় পর্যায়ে চলে যায় তাহলে হয়তো তাদের ক্রেতাদের নাগালের মধ্যে থাকে, এবং তারা বলছেন যে বাজার সিন্ডিকেট না করা সে বিষয়ে যেন জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার কিছুটা নজরদারি রাখে। তো সম্পা, এই ছিল শেরপুর থেকে সাপ্তাহিক সবজির বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জামালপুরের মেলান্দহে রাস্তা না থাকায় প্রায় 18 কোটি টাকার দুটি সেতু কোনো কাজে আসছে না। উল্টো যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলছে সড়ক প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু হবে। বিস্তারিত জানাবেন জুয়েল রানা। জামালপুর মেলান্দহের আটাবাড়ি সেতু আর ভাবকি আটাবাড়ি সেতু, মাঝখানের 3 কিলোমিটারের দূরত্ব অতিক্রমে নেই কোনো রাস্তা। উপজেলার চরাঞ্চল বেষ্টিত নলের চর পলিশা ও ভাবকি সহ আশপাশের এলাকার সাথে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। শুধুমাত্র অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চরে উৎপাদিত বিভিন্ন ফসলের ন্যায্য মূল্য পায় না কৃষকরা। একই সাথে শিক্ষা, স্বাস্থ্যসহ জীবনমান উন্নয়নের সব ক্ষেত্রেই পিছিয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অবহেলিত চরাঞ্চলে কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ আশার আলো দেখালেও বাস্তবতা হচ্ছে যে কোনো প্রয়োজনে শহরে যাতায়াতে এখনও স্থানীয়দের পাড়ি দিতে হচ্ছে 10 কিলোমিটার অতিরিক্ত পথ। কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ করলো, রাস্তা করলো না, দেশের এটা তো অর্থের একটা ক্ষতি। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অতি জরুরি ওই ব্রিজ থেকে এই ব্রিজের সংযোগ সড়কটা করলে আমার বহু উপকারিত হবো। শহরের মানুষগুলা রাস্তাটা ছাড়লে চলাচল করা হয়তো আঙ্গরওয়ালা সুবিধা হইতো। আঙ্গর আবাদ মোসম করি, আঙ্গর রাস্তাঘাট নাই, এই ব্রিজ খালি ব্রিজ পালায় কইরা থে দিছে, আঙ্গর তো কোনো লাভ হইতেছে না। ধান করি, মরিচ করি, তার বেগুন, ভুট্টা, পাট, এগুলো সব করি আমরা। ব্রিজের তো কোনো উপকারই হইল না। সম্ভাব্যতা যাচাই করে একটি আরেকটির সাথে সমন্বিত কৌশল নিয়ে তারপরে সেটি করা প্রয়োজন বলে আমি মনে করি। তাহলে আমাদের সরকারি সম্পদের অপচয় হবে না এবং জনগণ যে দুর্ভোগ পোহায় সেই দুর্ভোগের হাত থেকে তারা রক্ষা পাবে বলে আমি মনে করি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছে, জনস্বার্থ বিবেচনায় সেতুর প্রকল্প গ্রহণ করা হয়েছে। সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাবনা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। সদর উপজেলার একটি কানেক্টিং রাস্তা, তো এক্ষেত্রে মানে রাস্তার দুইটা চেনেজ, বিশেষ করে রাস্তার যে 3000 মিটার চেনেজ, এটা জিনাই নদীর উপরে আর কি ব্রিজটা আর কি, যেখানে সদর পাঠে আর কি, এবং এটা আমাদের এলজিডির মাধ্যমে বিশেষ করে এখানে প্রস্তাব পাঠানো হয় এবং সেখান থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দেয়। 2024 সালে ঝিনাই নদীর উপর 14.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 95 মিটারের আটাবাড়ি সেতু, আর প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 50 মিটারের ভাবুকি আটাবাড়ি সেতু নির্মাণ করে এলজিইডি। এখন জামালপুর। দেশের বাইরের প্রসঙ্গ, পেহেলগামে বন্দুকধারীর গুলিতে ভারতীয় নিহতের ঘটনায় এখনও অস্থিতিশীল ভারত পাকিস্তান সীমান্ত। পাক অধ্যুষিত আজাদ কাশ্মীরে পর্যটক আর সাধারণ মানুষের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। থমথমে পরিস্থিতি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ঘুরতে গিয়ে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশি পর্যটক মোহাম্মদ ফয়জুল হক। আমি এখন আছি পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরে। এইটা পাকিস্তান আজাদ কাশ্মীরের মুজাফফরবাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বাগ জেলায় আছি আমি। তো এই বাগ জেলার এখানে আমি গত 5 দিন যাবৎ আজাদ কাশ্মীরের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। এখানে এসে যেটা আমি উপলব্ধি করতে পারতেছি, বর্তমান ভারত পাকিস্তান ইস্যু নিয়ে এখানকার লোকের ভিতরে কিছুটা উত্তেজনা উদ্বেগ কাজ করতেছে। আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলতেছি, এরা ভীত নয়, বাট এরা কিছুটা উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। এবং আমি কালকে এবং গত পরশু দিন, গতকালকে বর্ডারের প্রায় কাছাকাছি চলে গেছিলাম, যেখান থেকে আমি ভারত পাকিস্তান সীমান্ত দেখতে পাইছি। ঠিক তার আগের দিন আমি আরেকবারও বর্ডারে গেছিলাম, যেটা নীলাম ভ্যালি নামে জায়গা পরিচিত। সেইখানে সেনাবাহিনী আমাকে বর্ডার পর্যন্ত যেতে দেয় নাই। সেনাবাহিনী আমাকে আটকে দিয়ে তাদের সাথে আমার কথা হয়েছে। সেনাবাহিনীর সাথে যে কথা হয়েছে, তাদেরকে আমি প্রশ্ন করছিলাম বিষয়টা আপনারা কী চোখে দেখছেন। তারা ঠিক আমাকে এইভাবে উত্তর দিছে, আমরা জাস্ট আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর হাইকমান্ডের নির্দেশের আশায় আছি। তারা যখন যেটা যেভাবে বলবে আমরা তখন সেটা সেভাবে করব। বাট তাদের চৌকিতে, তাদের ক্যাম্পে আমি যে তাদের প্রিপারেশন দেখেছি, তারা বেশ বড় সড়ো করে প্রিপারেশন নিয়ে, এবং সেনাবাহিনীর যে চলাচল মুভমেন্ট বেশ অনেক, আমার কাছে অনেক মুখরিত মনে হয়েছে অনেক সেনাবাহিনী রাস্তাঘাটে। এবং এরা আর একটা কাজ করতেছে, সেটা হলো বিদেশি ট্যুরিস্টদের এরা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, বর্ডারের কাছে দিতে চাচ্ছে না। স্থানীয় যারা ট্যুরিস্ট তাদেরকে পারমিশন দিচ্ছে, বাট আমাদের মতো বহিরাগত ট্যুরিস্টদের এরা ভিতরে যেতে দিচ্ছে না এবং এদেরকে অতিরিক্ত নিরাপত্তা দিচ্ছে। এবং কি তারা আমাকে সতর্ক করে দিচ্ছে কোনোভাবেই যেন আমি বর্ডারের কাছে না যাই, এবং যে কোনো ধরনের হেল্প লাগে একজন লেফটেন্যান্ট আমাকে তার নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে, যে কোনো ধরনের সহায়তায় বা কোনো সমস্যা দেখলে যেন তাকে আমি ফোন দিই। তো সব মিলে এই ছিল এখনকার মতো আমার কাছে আজাদ কাশ্মীরের পরিস্থিতি। কানাডায় ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী লিবারেল ও কনজারভেটিভ দুই দলই। নিজ নিজ আসনে ভোট দেন শীর্ষ নেতারা। ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। টরন্টোর স্কারবোরো থেকে লড়ছেন বাংলাদেশি চিকিৎসক ডাক্তার এস.এম. তরুণ। অন্যদিকে ভোটের দিনও কানাডাকে 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকেই বেছে নেওয়ার আহ্বান জানান। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। কানাডার ভোটের দিনও আলাদা করে নজর কেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে নিয়ে তার আগ্রহ যেন কোনোভাবেই কমছে না। তাই তো যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে যুক্ত করতে নির্বাচনের দিনও আহ্বান জানান তিনি। বলেন, মার্ক কার্নি বা পিয়েরে পলিয়েভ নয়, তাকে কানাডার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হোক। ইতোমধ্যে ট্রাম্পের কথার সমালোচনা করেছেন কনজারভেটিভ ও লিবারেল দুই পার্টিরই নেতা। অটোয়ার রাজনীতিতে ওয়াশিংটন যেন নাক না গলায় সে বিষয়েও সতর্ক করেছেন তারা। প্রায় 6টি টাইম জোনের দেশ হওয়ায় ভিন্ন ভিন্ন সময়ে এক এক প্রদেশের নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা যায় কানাডিয়ানদের পাশাপাশি বাংলাদেশি ভোটারদেরও। লিবারেল সবসময় মানুষের কথা বলে, দেশের কথা বলে, ক্যানাডিয়ানদের কথা বলে। তো মার্ক কার্নি ছাড়া কানাডার কোনো বিকল্প নেই। ফেডারেল নির্বাচনে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট কনজারভেটিভ পার্টির হয়ে লড়ছেন ডাক্তার এস.এম. তরুণ। তার বিরুদ্ধে লড়ছেন লিবারেল পার্টির জ্যেষ্ঠ নেতা প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। মোট 343 আসনের মধ্যে সরকার গঠনে চাই 172টি আসন। জরিপগুলোর ফলাফল বলছে কনজারভেটিভ থেকে কিছুটা হলেও এগিয়ে লিবারেল পার্টি। কানাডার সামনে এখন অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ। নতুন প্রধানমন্ত্রী যিনি হবেন তাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। সেই বিষয়গুলো পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড় তো রয়েছেই। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শেষ করবো এখন সকাল। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সব দলের সঙ্গে বসে রাখাইনে মানবিক করিডোরের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, মন্তব্য মির্জা ফখরুলের। বিষয়টি স্পষ্ট করার আহ্বান জামায়াতের।
রাজধানীর অধিকাংশ রেস্তোরাঁয় নেই ফায়ার লাইসেন্স, মানছে না বিল্ডিং কোড। মৌসুমী অভিযান নয়, স্থায়ী সমাধানের তাগিদ। 400-র বেশি যাত্রী নিয়ে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট। শিডিউল বিপর্যয় এড়াতে সবকিছু করার আশ্বাস বিমান উপদেষ্টার। আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না, কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। বগুড়ায় আলুর বাম্পার ফলন, কাল হলো কৃষকের। 10 থেকে 12 টাকা কেজিতে বিক্রি। ট্রান্সশিপমেন্ট বন্ধে নেপালে আলু রপ্তানি ব্যাহত। এবং পানি সংকটে রাজশাহীতে 10,000 হেক্টরে কমেছে বোরো আবাদ। 50,000 টন কম ফলনের শঙ্কা, প্রণোদনা বাড়ানোর তাগিদ। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv/ekhon TV।